এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। চলছে আমার ট্রিপ বেনারসের পর এলাহাবাদ, এলাহাবাদের পর আজকে আছি লখনৌতে, আর আজই লাস্ট ডে। লখনৌ আমরা একটু সাইট সিন করবো, করে আমরা বেরিয়ে যাব। আজকে হচ্ছে রাতে আমাদের ট্রেন, কিন্তু আপাতত লখনৌর যে সাইট সিন কয়েকটা বাকি আছে সেগুলো কমপ্লিট করবো, করে তারপরে আমরা স্টেশনে যাব। পূর্ববর্তী ভিডিওতে আমি লখনৌ ভ্রমণের প্রথম পর্বে বড়াই ইমামবাড়া, ভুল ভুলাইয়া দেখিয়েছিলাম এবং দ্বিতীয় পর্বে লখনৌর কিছু জনপ্রিয় স্থান গণেশ্বর মিশ্র পার্ক, আম্বেদকর পার্ক, রিভার সাইড পার্ক দেখিয়েছিলাম। এখনো যারা আমার আগের ভিডিওগুলি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল আমার পূর্ববর্তী ভিডিওগুলি দেখে নেওয়ার জন্য। আজকের ভিডিওটি শুরু হলো পূর্ববর্তী ভিডিওর পরের থেকে। আজকের লখনৌ ভ্রমণের তৃতীয় এবং অন্তিম পর্বে থাকবে লখনৌর বাকি দর্শনীয় স্থানগুলি। চলে এলাম রেসিডেন্সি। এন্ট্রিতে টিকিট কাউন্টার, 25 রুপিস টিকিট। এই রেসিডেন্সিতে যাওয়ার জন্য 25 টাকা করে টিকিট পার হেড। সিকিউরিটি চেক হলো, ক্যামেরা তখন বললো কি যে ভিডিও বানানো যাবে না, ফটো বানানো যাবে না। মানে আমি জাস্ট ঢুকছিলাম যে কত টাকা টিকিট বলতে বলতে, ওই জায়গায় তোলা যাবে না, তারপরের জায়গায় করা যাবে। রেসিডেন্সি, যাকে ব্রিটিশ রেসিডেন্সি বলা হয়ে থাকে, এটি নবাব আসফ উদ্দৌলা শাসন আমলে নির্মাণ করা শুরু হয়েছিল এবং নবাব সাদাত আলী খানের দ্বিতীয় শাসন আমলে শেষ হয়েছিল। 1780 থেকে 1800 সালের মধ্যে নির্মাণ হয়েছিল। বেইলি গার্ড গেট। এই প্রবেশদ্বারটি সাদাত আলী খান দ্বারা নির্মাণ করা হয়েছিল ক্যাপ্টেন জন বেইলির সম্মানে। লেফটেন্যান্ট আলেকজান্ডার এই গেটের সামনে হাঁটার সময় একটি রাউন্ড গুলিতে নিহত হয়েছিলেন। এখানে ইভিনিং এ লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে। নেটিভ অফিস বিল্ডিং, নেটিভ অফিস ছিল, ব্রিটিশেরা থাকতো। এখন সব এই অবস্থায় এরকম আছে, খোলা পুরো আকাশ এধার ওধার। সময় ব্রিটিশদের থাকার জায়গা ছিল। লখনৌর সমস্ত সরকারি কাজকর্ম ব্রিটিশরা এখান থেকেই করতেন। এটি গুরুত্বপূর্ণ হয়েছিল 1857 সালে জনগণ যখন লখনৌ অবরোধ করেছিলেন এই ব্রিটিশদের বিরুদ্ধে। 3000 ব্রিটিশ পরিবার এখানে থাকতেন। তখন প্রায় 2000-এর মতো ব্রিটিশ পরিবার এখানে মারা গিয়েছিলেন এবং তাদের সমস্ত কবর এখানে আছে। সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লখনৌ আবার পুনরায় দখল করেছিল। এই 1857 সালে জয়ের পর এই দুর্গটি ইনফোল কার্তুজ তৈরির কারখানা হিসাবে ব্যবহার করা হতো। ট্রেজারি বিল্ডিং বা কোষাগার ভবন এটি। এই ভবনটি 1851 সালে 16,897 টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল। এটি একটি কোষাগার হিসাবে ব্যবহার করা হতো। সালে যে অবরোধ হয়েছিল তার ক্যানন শট এবং বুলেটের চিহ্ন এখনো এই অবরোধের দেওয়ালের বাইরে দেখতে পাওয়া যায়। ভাঙা দেয়ালগুলিতে কামানের গুলিতে এখনো ক্ষতবিক্ষত চিহ্নগুলি রয়েছে। ডক্টর ফিয়ারের বাড়ি, এই বিল্ডিংটির নামকরণ করা হয়েছে ডক্টর ফায়ারের নামে। এটি একটি ঢালের ওপর তৈরি করা হয়েছিল। গরম আবহাওয়ার জন্য এখানে একটি আন্ডারগ্রাউন্ড রুম রয়েছে, যেখানে রুমটিতে সবসময় ঠান্ডা পরিবেশ থাকতো।
এটি ভোজনালয়, উচ্চপদস্থ কর্মচারীদের জন্য নির্মিত। এখানে নবাবের সম্মানে ভোজ অনুষ্ঠান করা হয়েছিল। 1857 সালে অবরোধের সময়তে এই ভোজনালয়টি হাসপাতাল হিসাবে ব্যবহার করা হয়েছিল। এই হলটি নির্মাণ করেছিলেন নবাব সাদাত আলী খান। একসময় দামি ঝাড়বাতি, আয়না, সূক্ষ্ম আসবাবপত্র ছিল। প্রধান প্রবেশদ্বারের হলের এই ঝর্ণাটি কালো এবং সাদা রঙের মার্বেলের কাজের সূক্ষ্ম উদাহরণ। কিচেন হাউস, এটা হচ্ছে কিচেন হাউস। এখানে কিচেন ছিল। এটা এদিকে আছে বেগম কোঠি। ভবনটি নির্মাণ করিয়েছিলেন নবাব আসাদ উদ্দৌলা। পরবর্তীকালে এটি স্যাকভিন মার্কাস টেলরের কাছে বিক্রি করা হয়, যিনি 1802 সালে জর্জ পেন্ডারগার্টের কাছে বিক্রি করেছিলেন। পেন্ডারগার্ট এখানে একটি ইউরোপীয় দোকানে স্টল দিয়েছিলেন। নাসিরুদ্দিনের মৃত্যুর পর মুগদারা আলিয়া ও তার মা সৎবোন আশরাফুন নিসা এখানে বসবাস করতেন। আশরাফুন নিসা বেগম কোঠির সংলগ্ন একটি মসজিদ ও ইমামবাড়া নির্মাণ করিয়েছিলেন। 1857 সালে মেমোরিয়াল মিউজিয়ামে চলে এলাম। মিউজিয়ামের টাইমিং সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রত্যেক ফ্রাইডেতে ক্লোজ থাকে। এখানে ফটো অ্যালাউ আছে, ভিডিও অ্যালাউ নেই। এটি মেন বিল্ডিং। সালে যে অবরোধ হয়েছিল, যে সমস্ত ব্রিটিশ সৈনিকরা মারা গিয়েছিলেন, তাদের ধ্বংসপ্রাপ্ত ও গির্জার কবরস্থান এখানে। প্রায় 2000-এর মতো পুরুষ, মহিলা এবং শিশুদের কবর রয়েছে এখানে। তার সাথে সেন্ট হেনরি মন্টগোমারি লরেন্সের কবর রয়েছে, যিনি অবরোধের সময় মারা গিয়েছিলেন। রেসিডেন্সি দেখে এবার আমরা চলেছি ইমামবাড়ার পথে। লখনৌ ভ্রমণের প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম বড় ইমামবাড়া ও ভুলভুলাইয়া। তবে সন্ধে হয়ে যাওয়ার ফলে ছোট ইমামবাড়া ও আরো কিছু আশেপাশের দর্শনীয় স্থান আমাদের সেদিন দেখা হয়নি। যারা বড় ইমামবাড়ার টিকিট কাটবেন, সেই টিকিটের সাথে ইনক্লুডিং থাকে ছোট ইমামবাড়া, পিকচার গ্যালারি, ভুলভুলাইয়ার টিকিট। আমরা যেহেতু নেক্সট দিন আবার এসেছিলাম, তাই আমাদের বাকি দুটি জায়গার ছোট ইমামবাড়ার ও পিকচার গ্যালারির আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়েছিল। প্রথমেই এলাম ছোট ইমামবাড়া। এই হলো মুখ্য দ্বার। ইমামবাড়ার প্রধান গেটে মাছের আকারে একটি অ্যানিমোমিটার বা বায়ুসূচক যন্ত্র আছে। ছোট ইমামবাড়া তৈরি করতে 54 বছর সময় লেগেছিল। 1838 সালে অওধের নবাব মোহাম্মদ আলী শাহ কর্তৃক শিয়া মুসলিমদের জন্য একটি মণ্ডলীয় হল নির্মাণ করা হয়েছিল। সেই সময় বিদ্যুতের হাত থেকে বাঁচার জন্য তামা ও ধাতু দিয়ে নির্মিত এই স্ট্যাচুটি বানানো হয়েছিল, যাতে বিদ্যুৎ বিল্ডিং এর মধ্যে সরাসরি না পড়ে। আজকে চলে এসেছি ছোট ইমামবাড়াতে। এখানে মাথা ঢাকতে হবে, কারণ যে এটা তো মকবরা। ছোট ইমামবাড়া ভেতরে মোহাম্মদ আলী শাহ ও তার পরিবারের সদস্যের সমাধি আছে। ভবনের অভ্যন্তরে সাজানোর জন্য আছে ঝাড়বাতি, যা বেলজিয়াম থেকে আনা হয়েছিল তখনকার দিনের। এটি চাঁদি দিয়ে তৈরি মিমর অফ রসুল। মহরমের সময় শিয়া মুসলিমরা শোক সভার জন্য ব্যবহার করতেন মিমর। ধর্মগুরু এটিতে বসেন।
নবাব মোহাম্মদ আলী শাহের ছবি, যিনি এই ইমামবাড়া বানিয়েছিলেন। এটি শাহী তাজিয়া, যেখানে সকলেই এসে প্রার্থনা করেন, মান্নাত করেন। এখানে রয়েছে মোহাম্মদ আলী সাহেবের আনুষ্ঠানিক তাজিয়া। এটি পালকি। এইটি হচ্ছে মোহাম্মদ আলী শাহ ও তার মায়ের সমাধি, পাশাপাশি আছে। বলা হয়ে থাকে 280 সালের পুরনো বেলজিয়াম ঝুমুর। হাতির দাঁতের তৈরি একটি তাজিয়া। মোহাম্মদ আলী শাহেদের মুকুট এখানে আছে, এটিও একটি তাজিয়া। এবার এলাম শাহী হামামে। এখানে অনেকগুলি স্নানের কক্ষ আছে। এখানে নবাব স্নান করতেন, তখন সেই সময়তেও ঠান্ডা এবং গরম জলের ব্যবস্থা ছিল। ইমামবাড়ার ভিতরে জলাশয়ের জন্য জল সরাসরি আসতো গোমতী নদী থেকে। রাজকীয় স্নান করতো তখনকার দিনে, তো স্নানের জন্য গোমতী নদীর জল পুরো এখানে আসতো। আর ওই যে ছোট ছোট জায়গা করা আছে, ওখানে ওই সমস্ত রাজার আশেপাশের লোকেরা যারা থাকতো তারাও ওখানে স্নান করতো। অওধের তৃতীয় নবাব মোহাম্মদ আলী শাহ বাহাদুরের কন্যা রাজকুমারী আসিয়া বেগমের সমাধি রয়েছে এখানে। এটা কিছুটা তাজমহলের অনুকরণে তৈরি। সমাধির মুখোমুখি অপর একটি স্থাপত্য আছে, যেটি কোষাগার হিসাবে ব্যবহার করা হতো। সাতখান্ডা। ছোটা ইমামবাড়া থেকে হাঁটা পথ হচ্ছে সাতখান্ডা। সাতখান্ডা কথার অর্থ হলো সাততলা। তবে এখানে 4 তলা তৈরি হওয়ার পরই নির্মাণ কার্য বন্ধ হয়ে যায়। নবাব মোহাম্মদ আলী শাহ তার শাসনামলে 1837 সালে নির্মাণ কার্য শুরু করেন। 1842 সাল পর্যন্ত এটি বানানো হয়েছিল, তারপরে এটি বন্ধ করা দেওয়া হয়েছিল। তিনি এটিকে ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন। সাতখান্ডার মোট উচ্চতা প্রায় 35 ফুট। প্রত্যেক পাটে 3টে করে খিলানযুক্ত জানলা আছে। নেক্সট এলাম পিকচার গ্যালারিতে। সবই আশেপাশে হাঁটা পথ। শুট করতে দেবে না, যেহেতু পুরনো ছবি, তাই আমি দেখবো, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, সরি। পিকচার গ্যালারি দেখলাম, ওখানেও মানে যে টিকিট হলো সে গাইড আর কি। তবে সবই তোমার বড় ইমামবাড়ার যে টিকিটটা 50 টাকা, ওর মধ্যে ছোট ইমামবাড়া, ভুলভুলাইয়া, বড় ইমামবাড়া, এই পিকচার গ্যালারি সব টিকিট ইনক্লুডেড। ওই 50 টাকায় তোমার পুরো গল্প শেষ। তো চলো এবার যাওয়া যাক। আর মেন হচ্ছে এখানে পিকচার গ্যালারিটা সত্যি খুব সুন্দর। তো এটার জন্য গাইড নিতে পারো তোমরা। গাইডে ওরা মানে এমনি যারা টিকিট কাটছে তারাই বোঝালো আর কি। কি বলতো, যে ছবিগুলো আছে সেই ছবিগুলোতে কারোর চোখ ঘুরছে, কারোর পা ঘুরছে, কারোর তরোয়াল ঘুরছে, এইরকম আর কি দেখালো। বেশ কিন্তু সত্যি করেই মনে হলো, হেঁটে হেঁটে গেলাম, মানে পাটাও সরলো, বেশ চোখগুলো সরলো, বেশ ভালো লাগলো। কিন্তু এগুলো নিজের চোখে না দেখে অনুভব করতে পারবেন। অবশ্য অনেক দিনের পুরনো ছবি, তাই তো ফটো ভিডিও এগুলো করা যায় না। দেখলাম, বেশ ভালো লাগলো। কিন্তু পানা পুকুর দেখো, তার মধ্যে খেলনাগুলোর অবস্থা দেখো, ভর্তি হয়ে গেছে, সেটা পরিষ্কার করেন। ঘন্টা ঘর পেছন দিকে, তবে ঘন্টা এখনো বাজে না। এবার এলাম ক্লক টাওয়ারের কাছে। লাল ইটের তৈরি এই টাওয়ারটি গ্রিক ও ইসলামিক সংমিশ্রণে নির্মিত। লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ কুপারের আগমনের উপলক্ষে নবাব নাসিরউদ্দিন হায়দার এটা নির্মাণ করান। 1827 থেকে 37 তৈরি করতে সময় লাগে। সেই সময় তৈরি করতে এটি 1,75,000 টাকা ব্যয় হয়েছিল। এর উচ্চতা 219 ফুট। রিচার্ড রোস্কেল বেইন এই কাঠামোটি ডিজাইন করিয়েছিলেন। ঘড়ির যন্ত্রাংশ নির্মাণের জন্য লাল পিতল ব্যবহার করা হয়েছিল। ঘড়ির ডায়ালটি 12টি সম্পূর্ণ সোনার ফুলের ডিজাইনের আকারে বানানো হয়েছিল। এই হলো রুমি দরওয়াজা, লখনৌর প্রবেশদ্বার,
যা আসাফউদ্দৌলা 1784 সালে নির্মাণ করিয়েছিলেন। রুমি দরওয়াজা 60 ফুট লম্বা। শেষ হলো লখনৌ দর্শনীয় স্থান। লখনৌ ট্যুর 2 দিনে, কেউ চাইলে একদিনেও লখনৌ ভ্রমণ করতে পারে। লখনৌ ভ্রমণের জন্য প্রথম দিন উবের এবং পরের দিন আমরা ফুল ডে সাইট সিনের জন্য গাড়ি ভাড়া করি। গাড়ি করেও ঘোরা যায়, ক্যাব করেও ঘোরা যায়, ট্যাক্সি বুক করেও ঘোরা যায়। আমরা হোটেল থেকে যেহেতু গাড়ি নিয়েছিলাম তাই আমাদের ভাড়াটা একটু বেশি পড়েছিল। চাইলে লোকাল ট্যাক্সি করেও ঘুরতে পারো। আমাদের ফুল ডে সাইট সিন করে স্টেশনে ড্রপ করেছিলেন, তার জন্য ভাড়া পড়েছিল 4000 টাকা। এটা হযরতগঞ্জ, পুরো আমাদের পার্ক স্ট্রিটের মতো। এটা নাজা মার্কেট, দেখো সমস্ত আছে, ডেল আছে, এইচপি আছে, সব আছে এখানে। লেনেভো দেখলাম। सिनेमा हॉल, हाँ ये सिनेमा हॉल के नाम से है नवेल्टी चौराहा, नवेल्टी चौक। इसके लेफ्ट हैंड पे शर्मा जी चाय। अच्छा, নভেলটি সিনেমা হলের ঠিক বাঁ দিকে আর কি, हाँ नवेल्टी যে রাস্তাটা চলে গেছে সেইখানে শর্মাজি কা চায়। চলো খেয়ে দেখবো শর্মাজি কি চায়। আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন লখনৌর খুব ফেমাস চায়ের দোকান এই শর্মাজি চা। রাস্তার ধারেই একবারে দোকান, খুবই ভিড়, বসার জায়গা নেই। দোকান ঘিরে টেবিল করা আছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে হবে। আমরা চা আর সিঙ্গারা নিয়েছিলাম। সিঙ্গারা খাচ্ছি, দেখি শর্মাজির সিঙ্গারাটা খেতে কেমন। এখানে ভীষণ আওয়াজ হচ্ছে। ভালো খেতে, খারাপ না। চায়টা গরম আছে, একটু পরে খেয়ে দেখবো। ভালো খেতে, ভালো। 20 টাকা দাম। খাওয়া অভ্যেস নেই, চাও গরম, সিঙ্গারাও গরম, মুখ একবারে পুড়ে গেল আমার। শর্মাজির চা আর সিঙ্গারা দিয়েই আজকের এই লোকাল সাইট সিন আমার শেষ হলো লখনৌ। আর তার সাথে সাথে এই ট্যুরটাও শেষ হয়ে গেল, বেনারস, এলাহাবাদ এবং লখনৌ ট্যুর। চা খেলাম আর সিঙ্গারা খেলাম। সিঙ্গারাটা ঠিকই লাগলো, এত গরম মুখটাই পুড়ে গেল। কি খেলাম মানে এত টেস্ট বোঝা যাবে, তার জন্য একটু স্বাদের জন্য একটু ঠান্ডা হওয়া দরকার। কিন্তু এত ভিড়, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াহুড়ো করেই খেলাম মোটামুটি ভাবে। তো ভালোই, মোটামুটি খারাপ না। চাটা বেশ ভালো। হ্যাঁ, চাটা বেশ ভালো ছিল। আলাদা দুধ বলছে। হ্যাঁ, চিনি কম, বেশ ভালোই চাটা করেছে। আর সিঙ্গারাটা আলু আর কাঁচকলা মনে হয়, যাই না, যাই হোক কিছু দিয়ে বানিয়েছে, খারাপ না, মোটামুটি ঠিক। বাকি ওটার দাম হচ্ছে 20 টাকা। চা আমরা যেহেতু কাপে নিয়েছি, মানে পেপার কাপে নিয়েছি, তার জন্য 20 টাকা। আর কুল্লার বালিতে যদি তাও তোমরা ভাড়ে নাও 30 টাকা। তো এই দিয়েই আজকের লোকাল সাইট সিনও শেষ হয়ে গেল লখনৌ। আর তার সাথে সাথে আমার ভিডিও এটা শেষ করে দিচ্ছি। যে ট্যুরটা শুরু হয়েছিল বেনারস দিয়ে, বেনারস এলাহাবাদ করে লখনৌ, সেই ট্যুর শেষ হয়ে গেল আজই এই মুহূর্তে। এবার চলেছি আমরা স্টেশনের পথে। আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কি আছে? ট্রেন ট্যুর আসছে আমার, কলকাতাতে জার্নি, লখনৌ থেকে কলকাতার জার্নি নিয়ে ফিরছি। ততক্ষণের জন্য টাটা।